জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব যোগ সাধন ও সমাধি। জয় গুরু। বঙ্গদেশে পৌঁছিয়া যোগ সাধনার উপযুক্ত স্থান ও আশ্রয়ে অন্বেষণ করিয়া বাহির করাই হইল নিগমানন্দের তখনকার একমাত্র চিন্তা। যোগীরাজ সমীর দাসজি তাহাকে মেদিনীপুর জেলায় যাইতে বলিয়াছিলেন। সুতরাং ডিব্রুগড় হইতে স্টিমারে গোয়ালানন্দ পৌঁছিয়া নিগমানন্দ সোজাসুজি হাওড়া রওনা হইলেন এবং তথা হইতে মেদিনীপুর আসিয়া উপস্থিত হইলেন। দুই একদিন করিয়া এখানে সেখানে অবস্থান করিয়া ঘুরিতে ঘুরিতে একদিন সন্ধ্যার পর হরিপুর নামক এক গ্রামের এক দেবালয়ে রাত্রিযাপন উদ্দেশ্যে আশ্রয় লইলেন। পরদিন ভোর হইবার কিছু পূর্বে জাগরিত হইয়া দেখিলেন এক ভদ্রলোক করজোড়ে নিকটে দাঁড়াইয়া রহিয়াছেন। নিগমানন্দ উঠিয়া বসিলে ভদ্রলোকটি তাহার পরিচয় ও কি উদ্দেশ্যে তিনি সেখানে আসিয়াছেন জিজ্ঞাসা করিলেন। সে কথার কিছু উত্তর না দিয়া নিগমানন্দ ভদ্রলোকটির ওইরূপ প্রশ্নের কারণ জিজ্ঞাসা করিলেন। তদুত্তরে ভদ্রলোক কহিলেন, আমি এই গ্রামের অধিবাসী। আমার নাম রায় সারদা প্রসাদ সিংহ। এই দেবালয় আমার দ্বারাই প্রতিষ্ঠিত হইয়াছে। গত রাত্রিতে এক স্বপ্ন দেখিয়া তদ্বিষয়ে সত্যাসত্য জানিবার জন্য আমি এখন এই স্থানেই উপস্থিত হইয়াছি। স্বপ্নে দেখিলাম প্রায় 5 হাত পরিমাণ দীর্ঘ এক জ্যোতির্ময় মহাপুরুষ আমাকে কহিতেছেন, তোমার দেবালয়ে অদ্র রাত্রিতে এক সন্ন্যাসী স্থান লইয়াছেন। তিনি যোগ সাধনার জন্য উপযুক্ত আশ্রয় খুঁজিয়া বেড়াইতেছেন। তুমি ধর্মপরায়ণ সদ্ব্যয়শীল অবস্থাপন্ন ব্যক্তি। এই সন্ন্যাসীকে আশ্রয় দান করিয়া তাহার যোগ সাধনায় সাহায্য করো। তোমার প্রভূত মঙ্গল হইবে। রাত্রি শেষ হইবার কিছু পূর্বে এইরূপ স্বপ্ন দেখিয়া আমি জাগরিত হইয়াই এই স্থানে চলিয়া আসিয়াছি। আপনাকে যথাসাধ্য সাহায্য করিতে ও তজ্জন্য ব্যয় করিতে আমি সম্মত আছি। যদি আপনি সেই স্বপ্নদৃষ্ট মহাপুরুষ কথিত সন্ন্যাসী হইয়া থাকেন, তবে অনুগ্রহ করিয়া আমার গৃহে চলুন। নিগমানন্দ বুঝিলেন যে তাহার যোগীগুরু সমীর দাসজি এই স্বপ্নদৃষ্ট মহাপুরুষ। তাহার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হইয়া নয়ন অশ্রুভারাক্রান্ত হইয়া উঠিল। তিনি সারদাবাবুকে কহিলেন, আপনি যদি আমাকে নিভৃত গোপন স্থানে আশ্রয় দান করিয়া এই প্রতিশ্রুতি দেন যে আমার সম্বন্ধে কোনো কথা কাহার নিকট প্রকাশ করিবেন না এবং আমার প্রয়োজনীয় দ্রব্যাদি ও আহার্যের জন্য অকাতরে অর্থ ব্যয় করিতে সম্মত হন, তাহা হইলে আমি আপনার অনুরোধ অনুযায়ী আপনার গৃহে যাইতে পারি। সারদাবাবু তাহাতে সম্মত হইয়া প্রতিশ্রুতি প্রদান করিলেন। নিগমানন্দ দেবালয় ত্যাগ করিয়া তাহার সহিত গমন করিলেন। সারদাবাবুর বাটির পশ্চাৎভাগে এক নতিদীর্ঘ পুষ্করিণী ও তাহার চারিপার্শ্বে ফল পুষ্পাদির বৃক্ষ পরিপূর্ণ এক মনোরম উদ্যান ছিল। এই উদ্যান মধ্যে ক্ষুদ্র একটি পর্ণকুটির নির্মাণ করাইয়া সারদাবাবু নিগমানন্দের প্রয়োজন মতো সমস্ত ব্যবস্থা করিয়া দিলেন। নিগমানন্দ সেই নির্জন স্থানে সেই পর্ণকুটিরে বাস করিয়া গুরু উপদিষ্ট যোগ সাধনার প্রাথমিক ক্রিয়া ছট সাধন অভ্যাস করিতে লাগিলেন। শিষ্যের প্রতি গুরু যে কিরূপ দরদী ও শিষ্যের মঙ্গল চিন্তায় তিনি যে সর্বক্ষণ কিরূপ ব্যস্ত থাকেন, শ্রী শ্রী ঠাকুর নিজের জীবন কাহিনী বর্ণনা প্রসঙ্গে অনেক ঘটনা তাহা উল্লেখ করিতেন। তিনি বলিয়াছেন, গুরু যে কতভাবে কত কৃপা করেছেন তা বলে শেষ করবার নয়। বাস্তবিক শাস্ত্র যে বলেছে গুরু কৃপা না হলে কিছু হতে পারে না, আমি তা নিজের জীবনে উপলব্ধি করেছি। শিষ্যের জন্য গুরুর প্রাণ যে কিরকম করে আর গুরু যে কিরকম ব্যস্ত থাকেন, তোরা শিষ্য হয়ে তা বুঝতে পারবি না। গুরু কৃপায় যদি কোনোদিন কাউকে গুরু হতে হয় তখন বুঝবি। তোদের গুরু হওয়ার পর আমিও তোদের পিছনে সর্বদা রয়েছি। একবারও যদি একটু মনে করিস তাতেই আমি আত্মহারা হয়ে যাই। তোরা অন্ধ, দেখতেও জানিস না, কিছু বুঝতেও পারিস না। গুরু কি জিনিস তা যেদিন বুঝবি সেদিন ধন্য হয়ে যাবি। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, যখন যে গুরুর কাছে গিয়েছি তখন তাকেই প্রাণের ঐকান্তিক নিষ্ঠা দিয়ে ভালোবেসেছি, আর তার গুরুর কথা তখন মনেও আসেনি। অথচ এদিকে একই জগৎগুরু আমাকে কৃপা করছেন। সর্বদাই তাদের এই অভিন্ন ভাব আমার হৃদয়ে জাগরুক থাকত। কিন্তু তোদের ভক্তি দেখে আমার হিংসা হয়। তোরা যেমন শাস্ত্রবিধি মতো আমাকে ভক্তি করিস, আমার তা ছিল না। আমি শুধু প্রাণের টানে ভালোবেসেছি। তোদের ভক্তি দেখে আমার মনে এমন দুঃখ হয় যে আমি তেমন করে গুরুভক্তি প্রকাশ করতে পারিনি। যা হোক, নিগমানন্দ 1 বৎসরকাল পর্যন্ত সারদাবাবুর বাড়িতে এইরূপ গুপ্তভাবে থাকিয়া
এক একটি ক্রিয়া 2 মাস করিয়া স্বরসাধন অভ্যাস করিলেন। অতঃপর প্রাণায়াম আরম্ভ করিতে হইবে বলিয়া তজ্জন্য প্রস্তুত হইলেন। কিন্তু শারদাবাবুর বহু চেষ্টা সত্ত্বেও একথা বাহিরে প্রকাশ হইয়া পড়িল যে তাহার বাগানে এক সাধু গুপ্তভাবে থাকিয়া যোগ সাধন করিতেছেন। এইরূপ সংবাদ পাইয়া 2-1 করিয়া ক্রমশ নিগমানন্দের নিকটে লোক সমাগম হইতে লাগিল। ক্রমে স্কুলের ছেলেরা, তারপর অনেক স্ত্রীলোক ও প্রত্যহ তাহার দর্শনাকাঙ্ক্ষায় এবং প্রশ্নোত্তরের আশায় উপস্থিত হইতে লাগিল। অনেকে আসিয়া যোগ শিক্ষা করিবার প্রার্থনা করিল। ইহাতে তাহার অনেক সময় বৃথা নষ্ট হইতে লাগিল। ভদ্রতার খাতিরে সমাগত লোকগণের সঙ্গে তাহাকে বাধ্য হইয়া কথা কহিতে হইত। অনেক সময় নিস্তব্ধতা ভঙ্গ হওয়ায় তাহার পক্ষে নিবিষ্ট চিত্তে নিজ কার্য সাধন করা অসম্ভব হইত। এই সকল যোগ বিঘ্নকর ব্যাপার নিবারণ করিবার জন্য তাহার অনুরোধে শারদাবাবু নানা প্রকারে চেষ্টা করিলেন, কিন্তু উহার নিবৃত্তি হইল না। এই অবস্থায় নিগমানন্দ চিন্তা করিয়া দেখিলেন, স্বাভিলাষিত সাধনায় সিদ্ধিলাভ করিতে হইলে তাহাকে ওই স্থান অবিলম্বে ত্যাগ করিতে হইবে। শারদাবাবু এমন যত্ন সহকারে ও অকাতরে অর্থ ব্যয় করিয়া তাহার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করিয়াছেন এবং সর্বদা তাহার সুবিধা করিয়া দিবার জন্য ব্যস্ত থাকিয়াছেন। সুতরাং তাহাকে বলিয়া বুঝাইয়া সেখান হইতে চলিয়া যাওয়া তাহার কর্তব্য বলিয়া মনে হইল। নতুবা চোরের মতো একদিন অজ্ঞাতসারে চলিয়া যাওয়া নিতান্তই অকৃতজ্ঞতা, সাধু নামের কলঙ্ক স্বরূপ হইবে, এই রূপ বোধ করিতে লাগিলেন। অপরদিকে তাহাকে জানাইলে চলিয়া যাওয়ায় বাধা হইতে পারে, এই রূপ আশঙ্কাও মনে আসিল। অবশেষে একদিন এমন এক ঘটনা ঘটিল যাহাতে নিগমানন্দ ওই স্থান ত্যাগ করিতে দৃঢ় সংকল্প হইলেন এবং এক টুকরা কাগজে নানারূপ বিঘ্ন উপস্থিত হওয়ায় এবং অন্য কোনো গুরুতর কারণে গুরুর আদেশে অন্যত্র চলিলাম, এই রূপ লিখিয়া রাখিয়া একদিন রাত্রিকালে তথা হইতে প্রস্থান করিলেন। হরিপুর হইতে বাহির হইয়া কোথায় যাইবেন চিন্তা করিয়া নিগমানন্দ কিছুই ঠিক করিতে পারিলেন না। হঠাৎ কামাক্ষার কথা তাহার মনে হইল এবং উহার প্রাকৃতিক সৌন্দর্যের কথা স্মরণ হওয়ায় সেই স্থান তাহার অভীষ্ট কার্যের অনুকূল হইবে বলিয়া মনে হইল। সুতরাং নিগমানন্দ তখন কামাক্ষার দিকে রওনা হইলেন। গৌহাটি পৌঁছিয়া তথা হইতে সকালবেলায় কামাক্ষাভিমুখে যাইতেছেন। এমন সময়ে পথিপার্শ্বস্থ এক বাসার বৈঠকখানার বারান্দা হইতে একজন ভদ্রলোক তাহাকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিলেন, কি সাধু বাবা, কোথায় যাওয়া হচ্ছে? নিগমানন্দ উত্তর করিলেন, কামাক্ষা। অতঃপর ভদ্রলোকটি তাহাকে ডাকিয়া বসিতে অনুরোধ করিলেন। নিগমানন্দ প্রথমে অস্বীকার করিলেন, কিন্তু পরে ভদ্রলোকটির বিশেষ অনুরোধে সেখানে আসন পাতিয়া উপবেশন করিলেন এবং সেদিন সেখানে অপেক্ষা করিতে সম্মত হইলেন। ভদ্রলোকটির নাম যজ্ঞেশ্বর বিশ্বাস। তখন তিনি সেখানকার এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অর্থাৎ বাংলার ডেপুটি ম্যাজিস্ট্রেট তুল্য সরকারি বড় কর্মচারী। নিগমানন্দকে বসাইয়া যজ্ঞেশ্বরবাবু স্নান করিতে গেলেন। নিগমানন্দ সেদিন সেখানে আছেন জানিয়া স্নানান্তে নিত্যকার গীতাপাঠ কার্য শেষ করিতে উদ্যোগী হইলেন। এদিকে যজ্ঞেশ্বরবাবু অফিসে যাইবার জন্য প্রস্তুত হইয়া সাধুর খবর লইবার মানসে উকি মারিয়া দেখিলেন সাধু গীতা পড়িতেছেন। দেখিয়া যজ্ঞেশ্বরবাবু জিজ্ঞাসা করিলেন, গীতাপাঠ করছো দেখছি, পড়ে নিজে নিজেই যা বুঝো সেইভাবে পড়ে যাও, না গুরুর কাছ থেকে বুঝে নিয়ে তারপর পড়া হচ্ছে? নিগমানন্দ উত্তর করিলেন, গুরু বুঝিয়ে দিয়েছেন। তারপর যজ্ঞেশ্বরবাবু 2-1 শ্লোক বলে তার অর্থ জিজ্ঞাসা করিলেন। নিগমানন্দ গুরুমুখে তাদের অর্থ যেরূপ বুঝিয়াছিলেন বলিলেন। যজ্ঞেশ্বরবাবু সেই ব্যাখ্যা শ্রবণ করিয়া বলিলেন, বাহ, চমৎকার মীমাংসা তো। আচ্ছা, তুমি থাকো, আমি অফিস থেকে এসে তোমার সঙ্গে গীতা চর্চা করব, চলে যেও না কিন্তু। যজ্ঞেশ্বরবাবু MA BL। তারপর তখনকার দিনে স্কুল কলেজে যেভাবে সংস্কৃত পড়ানো হইত তাহাতে শিক্ষার্থীগণের মোটামুটি সংস্কৃত ভাষায় একটু জ্ঞান হইত। তাহার উপর উক্ত ভাষা বিশেষভাবে অধ্যয়ন করায় যজ্ঞেশ্বরবাবুর তাহাতে বিশেষ জ্ঞানই ছিল। সুতরাং অন্যান্য শিক্ষিত ব্যক্তিগণের ন্যায় তাহারও বিশ্বাস ছিল যে নিজে নিজে পাঠ করিয়াই গীতার অর্থবোধ হইতে পারে, কিন্তু উহা পাঠ করিতে যাইয়া স্থানে স্থানে তাহার মনে জটিল প্রশ্নের উদয় হইত এবং তাহার মীমাংসা তিনি করিয়া উঠিতে পারিতেন না। ফলে হিন্দু ধর্মশাস্ত্রের শ্রেষ্ঠ সার হিসাবে গীতার অধ্যয়নে রুচি থাকিলেও উহা তাহার নিকট নিতান্ত দুর্বোধ্য মনে হইত এবং গুরুমুখে ব্যাখ্যা শ্রবণ করিয়া
অধ্যয়ন করিলেই প্রকৃত অর্থবোধ হয়, এরূপ চিন্তা করিয়া নিজ বুদ্ধিতে বুঝিয়া গীতা পাঠ করা একরকম ছাড়িয়াই দিয়েছেন। স্বামী নিগমানন্দের মুখে দুই একটি শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করিয়া যজ্ঞেশ্বরবাবু আনন্দিত হইলেন এবং তাহার সহিত গীতা চর্চা করিবার ইচ্ছায় তাহাকে তাহার বাসায় অবস্থান করিবার জন্য অনুরোধ করিয়া অফিসে প্রস্থান করিলেন। বলা বাহুল্য, স্বামী নিগমানন্দের জন্য যথোচিত আতিথেয়তার উপদেশ দিয়া যজ্ঞেশ্বরবাবু তাহার সহধর্মিণীকে সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখিতে বলিয়া গেলেন। বিশেষ কোনো অন্তরায় না থাকায় নিগমানন্দ সেদিন তাহার বাসায় অপেক্ষা করিতে লাগিলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।